অপেশাদারিত্বের চূড়ান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উইন্ডিজের উদ্দেশ্যে ওয়ানডে দল রওনা হওয়ার 5 ঘন্টা আগেও ঘোষণা হয়নি স্কোয়াড। সবুজ সংকেত পেলেন পারভেজ ইমন। এবং 7 ডিসেম্বর কক্সবাজারে সাবজয়ী নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা দেবে বাংলাদেশ সেনাবাহিনী ও বিওএ। পার্বত্য অঞ্চলে ফুটবলে ইতিবাচক সাড়া জাগানোই লক্ষ্য। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। বাংলাদেশ আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের খবর জানাতে এই মুহূর্তে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমার সহকর্মী তামিম হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এই আয়ারল্যান্ড সিরিজটা কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সিরিজ। যদি এখানে শুধু প্রথম হোয়াইট ওয়াশের ইতিহাস গড়াই নয়, যদি এখানে 6 পয়েন্ট পায় তাহলে বাংলাদেশের কিন্তু ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ আছে সেখানে 2 ম্যাচে কিন্তু বাংলাদেশের জয় পেতেই হবে। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশ যদি সেটা করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এছাড়া যদি আজকে আমরা মাঠের নিরাপত্তার কথা বলি, আজকের নিরাপত্তা কিন্তু একেবারেই ঢিলে ঢালে। প্রথম দিন থেকে আজকের নিরাপত্তা অনেক কমে গেছে। এছাড়া আমরা যদি বলি আসলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের যে টেস্টের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা কিন্তু এখনও চলমান রয়েছে। এরই মাঝে কিন্তু সামনে ওয়ানডে সিরিজের টিমটার আছে, ওই টিমটার কিন্তু আজকে যাওয়ার কথা, তবে এখনও কিন্তু স্কোয়াড ঘোষণা হয়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা বাংলাদেশের যে ওয়ানডে সিরিজের স্কোয়াড, সেই স্কোয়াডটা ঘোষণা করা হবে। তো এর জন্য কিন্তু আজকে আমরা সকালবেলায় কিন্তু মাঠে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, যে কিনা ইনজুরিতে ছিলেন, তো তার ইনজুরি কিন্তু এখন অনেকটাই সেরে উঠেছে। আমরা দেখেছি সে কিন্তু দীর্ঘক্ষণ রানিং করেছেন এই মাঠে, তো যা থেকে বোঝাই যায় আসলে শান্ত ওয়ানডে সিরিজে থাকছেন, এটা এক প্রকার বলাই যায়। তো এছাড়া আমরা যদি বলি তানজিদ তামিমও কিন্তু আজকে আমরা মাঠে দেখেছি, সে মাঠে আসছে এবং অনুশীলন করেছে। শামীম পাটোয়ারির কথা যদি বলি, শামীম পাটোয়ারিও ছিলেন, সেও কিন্তু দীর্ঘক্ষণ এখানে অনুশীলন করেছেন, তাকে আমরা দেখেছি আসলে রানিং করতে। শামীম পাটোয়ারি কিন্তু দীর্ঘদিন ধরেই একটা আলোচনায় আছেন টি-20 ক্রিকেটে, যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের পরেই কিন্তু আবার টি-20 সিরিজটা রয়েছে, যে সিরিজে কিন্তু শামীম কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করছেন সবাই। এছাড়া শামীমকে কিন্তু এবং দলেও সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া আজকে কিন্তু আমরা নারী ক্রিকেটের কথা যদি বলি, নারী ক্রিকেটে কিন্তু আজকে আমরা তামিম ইকবালকে আসলে ধারাভাষ্যকারী করতে দেখেছি। তো মিরপুর থেকে এই ছিল আমার কাছে আয়ারল্যান্ড সিরিজ এবং বাংলাদেশ ওয়ানডে টিমের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার সবশেষ তথ্য। এদিকে জ্যামাইকা টেস্টে প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ রান করেও ইনিংস বড় করতে না পারার আক্ষেপে পড়ছেন টাইগার ক্রিকেটার সাদমান ইসলাম অনিক। সেট হওয়ার পর বাজেভাবে উইকেট বিলিয়ে দেয়ায় নিজেকেই দুষছেন এই ওপেনার। তবে এখনই আশা ছাড়তে রাজি নন তিনি। দ্রুততম সময়ে উইন্ডিজের উইকেট তুলে নিতে পারলে জ্যামাইকা টেস্ট থেকে ইতিবাচক ফল আনা সম্ভব বলে বিশ্বাস সাদমানের। আশা দ্বিতীয় ইনিংসে আর একই ভুল করবেন না টাইগার ব্যাটাররা। জ্যামাইকাতে যখন শুনছি ম্যাচ, তো ফার্স্ট ম্যাচে আমি একটু অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে ম্যাচটা খেলা হয়নি, যার কারণে আমি এখানে প্রিপারেশনটা ভালো নেওয়ার আমি অনেক ট্রাই করছি যাতে এখানে ভালো একটা স্টার্ট দিতে পারি। তো আমি আমার নিজের বেস্টটা করছি, এখানে চেষ্টা করছি অনেক। তো আনফর্চুনেটলি হয়তো বা বেশি বড় করতে পারিনি, বড় করতে পারলে আরও একটু ভালো হতো টিমের জন্য। ইনশাল্লাহ আশা করবো নেক্সট ইনিংস ইনশাল্লাহ ভালো একটা করে দেওয়ার। আজকের দিনে একটু আমাদের কিছু উইকেট পড়ে গেছে আর্লি, তো আশা করি যেরকম ইনশাল্লাহ আমাদের ব্যাটসম্যানরা বা আমরা যতটুকু রানে করেছি, ইনশাল্লাহ এটা সেকেন্ড ইনিংসে আমরা বোলিং আসবো, তো অবশ্যই আমরা যদি ভালো বোলিং করি তো ভালো কামব্যাক করতে পারবো ইনশাল্লাহ। সেকেন্ড ইনিংসে এটা আমাদের ইনশাল্লাহ আমরা যদি একটু রান করি তো কাজে দিবে এটা আমাদের অনেক। আরও একবার অপেশাদারিত্বের চূড়ান্ত নজির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আজ সন্ধ্যায় দেশ ছাড়বেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা, কিন্তু 5 ঘন্টার কম সময় বাকি থাকলেও এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি বিসিবি। শান্ত মুশফিকদের পর ইনজুরির তালিকা লম্বা করেছেন তাওহিদ হৃদয়। সূত্রের খবর ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে তার, কিন্তু বিকল্প ক্রিকেটার চূড়ান্ত করতে না পারায় বিলম্ব হচ্ছে দল ঘোষণায়। সঙ্গে জটিলতা বাড়াচ্ছে ভিসা ইস্যু। তাই তো জোড়াতালি দিয়েই গঠন করা হচ্ছে ওয়ানডে স্কোয়াড, যেখানে প্রথমবারের মতো ডাক পেতে যাচ্ছেন টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। এর আগে টাইগারদের হয়ে 6 টি-20 খেলার অভিজ্ঞতা আছে তার।
পরিবারকে সময় দিতে মুস্তাফিজ ছুটি নেয় ফিরতে পারেন আফগান সিরিজ মিস করা তানজিম সাকিব। পেস ইউনিটে তার সঙ্গী নাহিদ রানা, তাসকিন আর শরীফুল। তবে সবচাইতে কঠিন চ্যালেঞ্জ মিডল অর্ডার গোছানো। ক্রিকেটের সংকটে টানা ব্যর্থতার পরেও স্কোয়াডে জায়গা মিলছে জাকির হাসানের। অধিনায়কত্বের ভার থাকবে মিরাজের কাঁধে। সূত্রের খবর, আজ সন্ধ্যায় দেশ ছাড়ার তালিকায় থাকা 4 ক্রিকেটার হলেন মাহমুদুল্লাহ রিয়াদ, তানজিদ তামিম, নাসুম আহমেদ আর পারভেজ হোসেন ইমন। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে নিজেদের স্বার্থ হাসিল করার সুযোগ খুঁজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হলে আইসিসির রাজস্ব আয় থেকে নিজেদের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে পিসিবি। এ নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে প্রশ্ন করা হলে বিষয়টি ধোঁয়াশার মধ্যেই রেখে দেন তিনি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আদা জল খেয়ে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সঙ্গে বাকযুদ্ধে নিজেদের স্বার্থ হাসিলের সুযোগ খুঁজছে পিসিবি। আইসিসিকে একের পর এক টোপ ফেলতেও ভুল করছে না মহসিন নাকভির বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে কদিন আগেও বেশ বড় গলায় কথা বলেছিলেন পিসিবি চেয়ারম্যান। আইসিসিকে কড়া বার্তা দিয়ে হাইব্রিড মডেলের বিকল্প ভাবার কথা জানিয়ে দেন তিনি। তবে সেই হাইব্রিড মডেল নিয়ে সুর নরম করেছে আয়োজক দেশটি। এই মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে নাকি রাজি পিসিবি, তবে সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে দুটি প্রধান শর্ত। এমন সংবাদ এখন পাকিস্তানের গণমাধ্যমে, যেখানে লাভবান হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে এখন পর্যন্ত আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। তবে পাকিস্তান সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, নিজেদের স্বার্থের জন্য হাইব্রিড মডেলে রাজি হয়েছে পিসিবি। তবে এর জন্য আইসিসিকে মানতে হবে তাদের দুটি শর্ত, যার প্রথমটি আইসিসির মোট রাজস্ব আয় থেকে পিসিবির বরাদ্দ বাড়াতে হবে। এদিকে এবার হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হলে 2031 সাল পর্যন্ত ভারতে আইসিসির যত ইভেন্ট থাকবে সবগুলোতে পাকিস্তানের জন্য হাইব্রিড মডেল রাখতে হবে। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে কৌশলী পিসিবি চেয়ারম্যান। এই মুহূর্তে এটা নিয়ে বেশি কথা বলা উচিত হবে না, এতে সবকিছু পণ্ড হয়ে যেতে পারে। আমরা আমাদের কথা আইসিসিকে জানিয়েছি, ভারত তাদেরটা জানিয়েছে। তবে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেন দুই দেশের লাভ হয়। আমরা শুধু দেখব কোনো কিছু যেন এককভাবে না হয়। ক্রিকেটের ভালোর জন্য যা করতে হয় সেটা করব। এমন যেন না হয় ভারত আমাদের দেশে খেলতে আসবে না আর আমরা বারবার খেলতে যাব। বর্তমানে আইসিসির আর্থিক মডেল অনুযায়ী রাজস্ব আয়ের 38.5% পায় বিসিসিআই, যা বছরে প্রায় 3000 কোটির কাছাকাছি। আর পিসিবি পায় মাত্র 5.75%, যা প্রায় 424 কোটির কাছাকাছি। তবে হাইব্রিড মডেলের জন্য আইসিসি পাকিস্তানের শর্ত মানলে এ সংখ্যা আরও বাড়তে পারে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবারে ফুটবলের খবর জানাবো। বাংলাদেশ সেনাবাহিনী এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগামী 7 ডিসেম্বর সাবজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিওএ ডিজি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসে খান। পার্বত্য অঞ্চলের নারী ফুটবলারদের মাঝে ইতিবাচক সাড়া তৈরি করতে এই সংবর্ধনা কক্সবাজারে আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি। দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে সংবর্ধনা পেয়েছেন নারী ফুটবলাররা, কিন্তু সবাইকে নিয়ে বড় পরিসরে এখনো জমকালো আয়োজন চোখে পড়েনি। এবার সেই অপূর্ণতা ঘোচানোর উদ্যোগ নিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে মিলে কক্সবাজারে জাঁকজমকপূর্ণ এই সংবর্ধনার পরিকল্পনা হাতে নিয়েছে বিওএ। 2 দিনব্যাপী এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ইনানী বিচে। তবে ফুটবলারদের নিয়ে মূল আয়োজন 7 ডিসেম্বর হওয়ার সম্ভাবনাই বেশি। সেখানে সংবর্ধনার পাশাপাশি ফুটবলারদের দেয়া হবে 1 কোটি টাকার অর্থ পুরস্কার। যেখানে এই অনুষ্ঠানটা স্টেজ করবে সেটা হলো কক্সবাজার, আপনারা জানেন, ইনানী বিচে। তো সেখানে যারা আছে প্রতিষ্ঠান, যেখানকার সরকারি অনুষ্ঠানটা করবে সেনাবাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, এই দুইটার সমন্বয়ে আমরা তাদেরকে সম্বর্ধনা দিব। পুরস্কৃত তো করা হবেই, সেটাকে যতটুকু আড়ম্বর করা যায় সেটার জন্য একটা কালচারাল অনুষ্ঠান করা হবে, সেটার জন্য সেইভাবে তাদেরকে দেওয়া হবে, তাদের জন্য একটা ডিনার থ্রো করা হবে। দেশের নারী ফুটবলে পার্বত্য অঞ্চলের অবদান আলাদা করে উল্লেখ করার মতো, সেই বিষয়টি বিবেচনায় রেখেই এই সংবর্ধনা কক্সবাজার আয়োজন করার পরিকল্পনা সংশ্লিষ্টদের। এর ফলে পার্বত্য অঞ্চলের নারী ফুটবলারদের মাঝে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে বিওএ। দেশটা তো বাংলাদেশ, পুরোটাই বাংলাদেশ, এবং হ্যাঁ, ওদের একটা সিংহ
অংশীদারিত্ব তো রয়েই গেছে এই খেলায়, যে আমাদের জয় এসছে, সেখানে ওদের কন্ট্রিবিউশন অস্বীকার করা যাবে না। তো আমরা বৃহত্তর চিটাগাং বিভাগেই অনুষ্ঠানটা করছি, আর সেখানের ভিতরে সবচেয়ে নান্দনিক যে জায়গাটা সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, যে কক্সবাজারকে সিলেক্ট করে। এর আগে সাফ জয়ীদের ১ কোটি টাকা পুরস্কার দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়াও ফুটবল ফেডারেশন ঘোষণা দিয়েছে ১.৫ কোটি টাকা পুরস্কারের। কক্সবাজারের অ্যাডভার্টাইজমেন্ট। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। রংপুরের পীরগঞ্জ থেকে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন ফুটবলার হতে। এরপর পড়াশোনায় বিরতি দিয়ে অংশ নেন মালয়েশিয়ার অনুষ্ঠিত আয়রনম্যান 70.03 আর সেখানেই বাজিমাত। নিজের ক্যাটাগরিতে দ্বিতীয় তো হয়েছেনই, যোগ্যতা অর্জন করেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের। পাশাপাশি নাম লিখিয়েছেন দেশের প্রথম আয়রন লেডি হিসেবে। মারিয়া ফেরদৌসি আক্তারের গল্প শুনেছেন সহকর্মী সাব্বির মিথুন। আয়রন লেডি বা লৌহ মানবী, আমার সঙ্গে আজকে যিনি আছেন তিনি বাংলাদেশের প্রথম লৌহ মানবী। শুধুমাত্র নামের জন্য না, কাজের ক্ষেত্রেও এই মেয়েটি প্রমাণ করেছেন যে তিনি আসলেই আয়রন লেডি। আমার সাথে আছেন মারিয়া। মারিয়া, আপনাকে স্বাগতম সময় সংবাদকে সময় দেওয়ার জন্য। এবং আমি একটু আপনার মুখে শুনতে চাই এই আয়রন লেডির সাথে আপনার নামের সম্পৃক্ততার আসলে শুরুটা কীভাবে? ভাইয়া, আমি মূলত বিকেএসপির ফুটবল প্লেয়ার ছিলাম। তো সেখান থেকে 2023 সালে আমি এইচএসসি পাশ করে বের হই। তারপর ঢাকা আসি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। রিলস ভিডিও দেখতে দেখতে আরাফাত ভাইয়ার ভিডিও আসে, তো ওখান থেকে এটা আমি আবার লোহা মানো, আবার এটা কি যে ছেলেরাই শুধু পারে মেয়েরা পারে না। 21 কিলো দৌড়েছি, তার মানে এটা সম্ভব। আমি কেজি স্কুলে যাইতাম ব্রাইট স্টারে, তো ওখানে সাইকেল চালায় যেতাম। তো সাইকেলে একটা ছিল আমার অভিজ্ঞতা, আরেকটা আছে সেটা হচ্ছে সুইমিং। তো দুইটা পারি, এটা একটু কষ্ট করলে বা আমি চেষ্টা করলেই পারবো। তো ওখান থেকে গিয়ে আমার শুরু হয়। তারপরে রেজিস্ট্রেশন করার পরে মোটামুটি প্র্যাকটিস করার পরে গিয়ে আমি আয়রনম্যানে কম্পিটিশনে যাই। বাসায় জানতো না, বাসায় জানতো যে আমি ঢাকায় কোচিং করছি, আমি ঢাকায় পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। আদৌ আমি ভর্তি হয় নাই। 8 ঘন্টা 18 মিনিটে আমি সম্পূর্ণ করি এবং আমার এজ ক্যাটাগরিতে 18 থেকে 24 আমি ফার্স্ট রানার আপ হই। আমরা নর্মালি একটু হাঁটলেই আসলে অধৈর্য হয়ে যাই, সেখানে একটা লম্বা ম্যারাথন শেষ করলেন আপনি, তারপরে সুইমিং, তারপরে সাইক্লিং। এই আসলে মোটিভেশনটা আপনি কোথা থেকে পেলেন এবং এইটা অ্যাকচুয়ালি আপনার নিজের লাইফে কতটুকু ইম্প্যাক্ট ফেলে? যখন আমি সুইমিং শুরু করি তখন ভাবি যে গিয়ে মাত্র শুরু করলাম, আবার সুইমিং শেষ করে সাইকেলিংয়ে যখন যাই তখন সুইমিংকে ভুলে গিয়ে সাইকেল মাত্র শুরু করলাম এটা ভাবি। তারপর সাইকেলিং শেষ করে সাইকেলিংকে ভুলে গিয়ে আমি ভাবি যে মাত্র দৌড় শুরু করলাম। আপনি মালয়েশিয়াতে একটা জায়গায় পার্টিসিপেট করেছেন, নিজেকে এটার ক্যারিয়ারও হয়তো করতে চাচ্ছেন, কিন্তু আসলে এটার ফিউচারটা কি? আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে চান্স কোয়ালিফাই হই স্পেনে। এটা 25 সালে নভেম্বর মাসে আছে। তো আমার টার্গেট আছে যদি আমি আমার পৃষ্ঠপোষকতা বা আমি যদি স্পন্সর পাই তাহলে আমেরিকাতে ফুল আয়রনম্যান হাওয়াইতে আমার খেলার ইচ্ছা আছে। মারিয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দেশের পতাকা উঁচিয়ে ধরেন এবং আরও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের ব্যাপ্তি ছড়িয়ে দেন। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের প্রথম আয়রন লেডি মারিয়ার সাথে, যার স্বপ্ন দেশের পতাকাটাকে আরও বিভিন্ন বৈশ্বিক আসরে ছড়িয়ে দিবে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়ে। দারুণভাবে বছর শেষ করলেন দেশ সেরা কার রেসার অভিক আনোয়ার। বিশ্বের সবচেয়ে পুরনো টুরিং কার রেসে প্রথমবারের মতো অংশ নিয়ে করলেন বাজিমাত। দুবাইয়ের অটোড্রোমে 2 রেসে অংশ নিয়ে দুটোতেই পেয়েছেন পোডিয়াম ফিনিশ। দেশকে পদক এনে দিতে পেরে গর্বিত অভিক। গতির সঙ্গে তার সখ্যতা অনেক পুরনো। রেসিং ট্র্যাকে নিয়মিত ঝড় তোলেন অভিক আনোয়ার। পেশাদার রেসার হিসেবে অংশ নিয়েছেন 130টির বেশি রেসে। দেশের বাইরে অনেকবারই গর্বের সঙ্গে উঁচিয়ে ধরেছেন লাল সবুজের পতাকা। এবার বিজয়ের মাসের শুরুতে ট্র্যাকে 2 রেসে জয় পেলেন দেশসেরা রেসার।
এবারের ট্র্যাক ছিল দুবাইয়ের অটোড্রোম। বিশ্বের সবচেয়ে পুরনো টুরিং কার রেসে প্রথমবারের মতো অংশ নেন অভিক, আর প্রথম অংশগ্রহণেই করেন বাজিমাত। 2 রেসে অংশ নিয়ে দুটোতেই পেয়েছেন পোডিয়াম ফিনিশ। যদিও রেস দুটো সহজ ছিল না। দারুণ এ জয়ের পর সময় সংবাদে নিজের অভিজ্ঞতা জানান অভিক। দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। বাংলাদেশের জন্য প্রথমবারের মতো আমি আভিক আনোয়ার ক্লিও কাপ মিডল ইস্ট ওয়ার্ল্ডের সবচেয়ে পুরনো টুরিং কার চ্যাম্পিয়নশিপ, এটাতে 2টো ট্রফি এনেছি। প্রথমত ফার্স্ট রেসে আমি এনেছি 3rd প্লেস, এবং সেকেন্ড রেসে যেখানে আমাকে বাড়ির একদম পিছনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, একদম লাস্ট থেকে সেকেন্ড হয়েছি। চলতি বছরটা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের একমাত্র রেসার হিসেবে ফর্মুলা 1 ট্র্যাকে রেসে অংশ নেয়া অভিক আনোয়ারের। অক্টোবরে অংশ নেন আন্তর্জাতিক রেসিং ওয়ার্ল্ড কাপে। এছাড়া গেল সপ্তাহেও দুবাইয়ে অংশ নিয়েছেন গালফ প্রো কার রেসে, যেখানে দ্বিতীয় হয়ে শেষ করেন রেস। এছাড়া ক্লিও রেসে 4র্থ এবং 5ম স্থান অর্জন করেন অভিক। আপাতত চলতি বছর কোনো রেস নেই অভিকের। আগামী বছরের জানুয়ারিতে ক্লিও কাপ মিডল ইস্ট এবং গালফ প্রো কার মিডল ইস্টে অংশ নেওয়ার কথা আছে এই রেসারের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।